আমরা ভেবেছিলাম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল লরিয়েট। আমরা ভেবেছিলাম তিনি একজন ভালো মানুষ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন, কিন্তু তিনি শান্তি কি ছড়াবেন? আমরা দেখছি তার সরকার সবচেয়ে বেশি অশান্তি এই বাংলাদেশে ছড়ায় দিচ্ছে। আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদেরকেই শুনি এই বাংলাদেশের সবচাইতে বেশি বিভক্তির কথা বলে। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন বিবিসি, CNN থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বক্তব্য দেন, আমরা তার কাছ থেকে প্রতিহিংসার কথা শুনেছি। আমরা তো প্রতিহিংসা দেখার জন্য এই আন্দোলন করি না। আমরা ভেবেছিলাম তিনি এই বাংলাদেশে শান্তি স্প্রেড করবেন। আনফর্চুনেটলি এই দেশে অশান্তির যে বিষ বাষ্প আমরা দেখতে পাচ্ছি, সেই বিষ বাষ্প থেকে যেভাবে করে তরুণ সমাজ, এই তরুণ সমাজ যে দেশ গড়বে, আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ দেশ গড়বে কোথায়? তারাও ভাগ বাটোয়ারার সাথে জড়িত। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এই 5 আগস্টের পরে হয়তো সেই বৈষম্য বাংলাদেশে থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা জায়গায় আজকে বৈষম্যের ছাপ। আজকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমার মা বোনরা আজকে ঘর থেকে বের হতে পারে না। আজকে 6 বছরের শিশু বাচ্চা, তাকেও ধর্ষণের শিকার হতে হয়। এক অনাকাঙ্ক্ষিত বিষয়। আজকে আমার বোনরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে আমরা দেখতে পাই চুরি ডাকাতি যেভাবে বেড়েছে, দিন দুপুর যেভাবে ছিনতাই করা হয়, এই কারণে কিন্তু আমরা আন্দোলন করি নাই। এই কারণে কিন্তু আমাদের ভাইয়েরা জীবন দেয় না। আজকে ভাগ বাটোয়ারার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ভাগ বাটোয়ারার বিরুদ্ধে আমরা গত 5 বছর 10 বছর কথা বলে এসেছিলাম। বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে যারা, আজকে তাদেরকে আবারও তাদের সম্পদ বাঁচানোর পায়তারা আমরা দেখছি। যে এস আলম আমাদের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আজকে আমরা দেখতে পাই সেই এস আলমের সম্পত্তি বাঁচানোর জন্য যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকেই সেই সম্পত্তির ভাগ বাটোয়ারা করছে। আমরা দেখতে পাই যে ইসলামিক গ্রুপ এই কুইক রেন্টালের নামে 1 লক্ষ কোটি টাকা পাচার করেছে। সেই ইসলামিক গ্রুপের সম্পত্তি বাঁচানোর জন্য আজকে যারা আন্দোলন করেছিল, তাদের অনেকেই আজকে এই ভাগ বাটোয়ারা রাজনীতির সাথে জড়িত। এই ইসলামিক গ্রুপের আজিজ, সে সিঙ্গাপুরে 41তম ধনী হয়েছে। কার টাকায় ধনী হয়েছে? আমার এই বাংলার জনগণের টাকায় তারা ধনী হয়েছে। এই জনগণের ট্যাক্সের টাকা তারা চুরি করে, দুর্নীতি করে, পাচার করে সিঙ্গাপুরে তারা 41তম ধনী হয়েছে। কিন্তু সেই ইসলামিক গ্রুপ, সেই এস আলম, তাদের সম্পত্তি বাঁচানোর জন্য যারা আন্দোলন করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা শুনি, আমরা সাংবাদিকদের মাধ্যমে, আমরা পত্রিকার মাধ্যমে, আমরা টেলিভিশনের মাধ্যমে জানি যে তাদের শেয়ার 20% অমক নেতা নিয়েছে, 40% অমক নেতা নিয়েছে, 50% অমক দল নিয়েছে। এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? না, আমরা সেজন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছিলাম একটা সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা আন্দোলন করেছিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আমরা আন্দোলন করেছিলাম এই বাংলাদেশের মানুষ, সাংবাদিকরা তারা মুক্তভাবে কথা বলতে পারবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার আসার পরে 1000 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 100-এর উপর সাংবাদিককে জেলখানায় যেতে হয়েছে। কি কারণে? আজকে সাংবাদিকরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু এই সাংবাদিকরা অত্যাচারিত হওয়ার কারণে গত 5 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ভেবেছিলাম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল লরিয়েট। আমরা ভেবেছিলাম তিনি একজন ভালো মানুষ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন, কিন্তু তিনি শান্তি কি ছড়াবেন? আমরা দেখছি তার সরকার সবচেয়ে বেশি অশান্তি এই বাংলাদেশে ছড়ায় দিচ্ছে। 5 আগস্টের পর যেভাবে মব জাস্টিস হয়েছে, এই মব জাস্টিস তো আমরা দেখতে চাই নাই। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ দোষ করে থাকে, বাংলাদেশে আইন আছে, প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার হবে। কেন আমি মব জাস্টিসে যাব? কেন আমি বাড়িঘর ভাঙচুর করব? কেন আমি অগ্নিসংযোগ করব? কেন আমি গণপিটুনিতে মানুষ হত্যা করব? তাহলে সুশাসন কোথায়? তাহলে আইনের শাসন কোথায়? আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদেরকেই শুনি এই বাংলাদেশের সবচাইতে বেশি
বিভক্তির কথা বলে। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন বিবিসি, CNN থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বক্তব্য দেন, আমরা তার কাছ থেকে প্রতিহিংসার কথা শুনেছি। আমরা তো প্রতিহিংসা দেখার জন্য এই আন্দোলন করি নাই। আমরা ভেবেছিলাম তিনি এই বাংলাদেশে শান্তি স্প্রেড করবেন। আনফর্চুনেটলি এই দেশে অশান্তির যে বিষ বাষ্প আমরা দেখতে পাচ্ছি, সেই বিষ বাষ্প থেকে যেভাবে করে তরুণ সমাজ, এই তরুণ সমাজ যে দেশ গড়বে, আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ দেশ গড়বে কোথায়? তারাও ভাগ বাটোয়ারার সাথে জড়িত। এই পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে একজনকে দেখলাম 400 কোটি টাকা লুটপাট হয়েছে। আরে বাহ, মাত্র 7 মাসেই একজন 400 কোটি টাকার মালিক। চট্টগ্রামে একজন ছাত্র সমন্বয়ক, তার অ্যাকাউন্টে নাকি 350 কোটি টাকা লেনদেন হয়। বাহ, কি সুন্দর! 7 মাসে 350 কোটি টাকা লুটপাট। একটা নতুন দল হয়েছে, আমরা সাধুবাদ জানাই। এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমন্বিত করার জন্য আরও দল আসবে, শত শত দল আসবে, কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমরা দেখলাম তারা যখন তাদের দল ঘোষণা করে, সরকারি গাড়ি, সেই ডিসির গাড়ি ব্যবহার করে তারা তাদের নেতাকর্মী নিয়ে এসেছে। কি কারণে? কোন প্রটোকলে? একটা নতুন দল হবে, সে কি রাষ্ট্রীয় প্রটোকল পাবে? আমরা দেখি এই দল যেখানে যায় সেখানে পুলিশ প্রশাসন তাদের পেছনে পেছনে থাকে। কই, আমাদের এখানে তো কোনো পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে না। তাহলে কি আমরা আন্দোলন সংগ্রাম করি নাই? আমাদের কি নিরাপত্তাহীনতা নাই? আমরা দেখি তারা যেই আন্দোলনে শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, আজকে পিজি হসপিটাল সহ, বাংলাদেশ মেডিকেল সহ যেখানে আহতরা কাতরাচ্ছে, আমরা দেখি তারা ইফতার পার্টি করে, যেখানে 1.5 কোটি টাকা তারা খরচ করে 5 স্টার হোটেলে তারা তাদের ইফতার পার্টি করে। এটাই তো বৈষম্য। যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যেই বৈষম্যের কথা বলে আপনারা আজকে নেতা হয়েছেন, আপনারা তো সেই বৈষম্যটাই করছেন। কেন সেখানে আহতদেরকে নিয়ে গেলেন না? কেন আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করছেন না? কিন্তু আপনারা কি করছেন? আপনারা ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছেন। যে এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, সেনাবাহিনী প্রধানকে আমি সাধুবাদ জানাই। তিনি, আমরা শুনেছি তিনি সাবেক যে পতিত সরকার, সেই সরকারের নাকি আত্মীয় হয়। আমি ব্যক্তিগত জায়গায় যাব না। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি 5 আগস্টে এই জনতার সাথে দাঁড়িয়েছিলেন, এই জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাই সেই সেনাবাহিনী প্রধান, সেই সেনাবাহিনী প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানতে চাই কার স্বার্থে এই বাংলাদেশে একটা বিভক্তি করার চেষ্টা করা হচ্ছে। এই দেশকে 1971 সালে আর মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের মাধ্যমে আমরা স্বাধীন করেছিলাম। এরপর ফ্যাসিজম তৈরি হয়েছে, বিভিন্ন স্বৈরাচার পতন হয়েছে। ঠিক তার ধারাবাহিকতায় 24-এর স্বৈরাচার পতন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে 1971 আমাদের আদর্শ, 1971 আমাদের চেতনা, 1971 আমাদের সকল কিছুর ভিত্তি। আজকে এখানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান আছেন। তিনি যুদ্ধ করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা আমরা চাই না। আমরা আমেরিকাকে বলতে চাই, জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘের প্রধান বাংলাদেশে মহাসচিব বাংলাদেশে এসেছিলেন, অ্যান্টনিও গুতেরেস অনেক ভালো ভালো কথা বলেন। আজকে আমরা জানতে চাই এই ফিলিস্তিনিতে যেভাবে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে, যেভাবে করে সেখানে নিরীহ লোকজনকে হত্যা করা হচ্ছে, গত 1 বছর 2 বছর, গত 40, 50, 100 বছর ধরে যেভাবে করে লুটপাট হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, আপনাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায়? আজকে হিউম্যান রাইটস ওয়াচ কোথায়? আজকে জাতিসংঘ কোথায়? যেখানে যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছে, সেই যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে তারা আবারও ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর হামলা করেছে। জাতিসংঘকে জবাব দিতে হবে। আপনারা ইসরায়েলের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলতে পারছেন না? একদিকে গণতন্ত্রের কথা বলবেন, আরেকদিকে আপনারা সাধারণ মানুষের হত্যাকে জায়েজ করে দিবেন, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। আজকে ভারতেও দেখছি আমরা মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। সারা পৃথিবীতে আমরা চাই না কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হোক। যার যার দেশে প্রতিটা নাগরিকের সুরক্ষা দিতে পারবে সেই তো হচ্ছে গণতন্ত্রের কথা বলবে।
আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আমাদের আদর্শিক নেতা। তার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশে যদি আমরা কাজ করতে পারি তাহলে কোনো বৈষম্য থাকবে না। আমরা বহুত নেতা দেখেছি, বহুত কথা শুনেছি, কিন্তু একমাত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি তার আদর্শের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করেছিলেন, তার সারা জীবন এই সাধারণ জনগণের জন্য কাজ করে গিয়েছেন, যিনি 96 বছর বয়সে ফারাক্কা লং মার্চে গিয়েছেন। বাংলাদেশের অনেককেই দেখেছি ঘরে বসে আন্দোলন করে, কিন্তু ঘরে বসে আন্দোলন করলে চলবে না। আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, সাংবাদিক বৃন্দকে বলতে চাই, এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই, এই দেশে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি, আপনার সম্মান আছে, আপনার সুমান আছে, আপনি নোবেল লরিয়েট সম্মান নিয়ে থাকেন, সুনাম নিয়ে থাকেন, দয়া করে আর নষ্ট হইয়েন না, জনগণকে আর খেপাইয়েন না। অনেক হয়েছে, আপনারা ব্যর্থ হয়েছে। এবার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেন। বাংলাদেশে একমাত্র নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই এই জনগণকে নিরাপত্তা দিতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বাংলাদেশ হবে মাওলানা ভাসানীর অনুসারে বাংলাদেশ, মাওলানা ভাসানীর আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে একটা গর্বিত জাতি হিসেবে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী।